হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব, আলোচনা করব সেলিম জাভেদকে নিয়ে ডকুমেন্টারি সিরিজ অ্যামাজন প্রাইমের, যেটার নাম হচ্ছে অ্যাংরি ইয়ং ম্যান। সেটা নিয়ে এখানে টোটাল রয়েছে 3টে এপিসোড, একটা রান টাইম হচ্ছে অ্যাভারেজে 40 মিনিটস করে। তো কেমন হলো এই ডকুমেন্টারি জানবো সেই ভিডিওতে। সো লেটস স্টার্ট। তবে ভিডিওতে আসার আগে, মানে রিভিউতে আসার আগে, সবাইকে আরও একবার মনে করে দিয়ে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ড নিয়ে যে প্রোটেস্টে যে প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদকে আমি কুর্নিশ জানাচ্ছি। তবে যতক্ষণ না দোষীরা কড়া এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে, ততক্ষণ অবধি এই প্রোটেস্ট আমাদের চালিয়ে যেতে হবে। প্রোটেস্ট করা থামিয়ে দিলে, ভুলে গেলে কিন্তু একেবারেই চলবে না। এটা আমি প্রত্যেকে মনে করে দিলাম। এবার আসছি রিভিউতে, যে এই ডকু সিরিজটা হলো কেমন। আমাকে যদি এক কথায় বলতে বলা হয় যে আমার কাছে কীরকম লাগলো, আমি বলবো পিওর গুজবাম্পস। দেখো, সবার প্রথমে বুঝতে হবে যে অ্যাংরি ইয়ং মেন এই নামটা কেন এখানে ইউজ করা হয়েছে। এই ডকু সিরিজটা দেখবার জন্য তোমাদেরকে সেলিম জাভেদের ফিল্মোগ্রাফি বা তারা যেসব ছবি রাইটিং করেছেন, এখানে বলে রাখি যে এই সেলিম জাভেদ জুটি, মানে সেলিম খান জাভেদ আখতার, তারা 24টা ছবি রাইটিং করেছেন এবং যার মধ্যে 22টা ছবি ব্লকবাস্টার ছিল। এটা কিন্তু একটা অসাধারণ রেকর্ড। 24 রাইটিং করেছে, 22টা ছবি ব্লকবাস্টার, এটা একটা অসাধারণ রেকর্ড একটা। তো তাদের যে ফিল্মোগ্রাফিটা তোমাদের ভালো করে জানতে হবে। যেমন ধরো দিওয়ার, শোলে, জঞ্জির, কালা পাত্থর, ত্রিশূল, তার আগে হচ্ছে সিতার গীতা, হাতি মেরে সাথী, তারপরে হচ্ছে মজবুর। এই ছবিগুলোর সঙ্গে দেখা থাকতে জানতে হবে ছবিগুলোর বিষয় আর কি, তবে তোমাদের দেখে কিন্তু মজা আসবে। তো সর্বপ্রথমে বলি যে অ্যাংরি ইয়ং মেন এই নামটা কেন দেওয়া হয়েছে। নামটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। কেন পারফেক্ট হচ্ছে তার কারণ হচ্ছে যে আমরা অ্যাংরি ইয়ং ম্যান, মেন নয় ম্যান, আমরা অ্যাংরি ইয়ং ম্যান বলতে কাকে বুঝি? অমিতাভ বচ্চনকে। 70s এরা হচ্ছে অমিতাভ বচ্চনের একদম প্রাইম টাইম, একদম পিক টাইম। তো এই যে অমিতাভ বচ্চনের এই যে নামটা সে পেয়েছিল, ট্যাগটা যে পেয়েছিল যে অ্যাংরি ইয়ং ম্যান, এই নামটা যে পেয়েছিল তার পেছনে ক্রেডিট হচ্ছে এই দুটো মানুষের, সেলিম খান এবং জাভেদ আখতার, সেলিম জাভেদ জুটির। জঞ্জির থেকে এটা প্রথম কিন্তু শুরু হয় এই নামটা অ্যাংরি ইয়ং ম্যান। এবারে এটার এক্সপ্লেনেশনে তারা বলছে যে আমরা যে হিরোকে তৈরি করেছিলাম, সেই হিরো বেশি হাসে না, সেই হিরো কম কথা বলে, সেই হিরো গম্ভীর, সেই হিরোর মধ্যে একটা প্রতিবাদী ব্যাপার আছে, প্রতিবাদী যুবকের মতো বলে, প্রতিবাদী ব্যাপার আছে হিরোর মধ্যে। এবং যদি আমরা অ্যাক্টিং সেখানে বলছে, এটা সবথেকে ভালো হলো এর এক্সপ্লেনেশনে বলছে যে, মানে এর দুজনেই বলছে যে যদি আমরা হিরোর মুখে, মানে এখানে মেনলি অমিতাভ বচ্চনকে বোঝানো হচ্ছে যে যদি আমরা হিরোর মুখে 4টে গান ঢুকে দিতাম, তাহলে কিন্তু আজকে অমিতাভ বচ্চন কখনোই অ্যাংরি ইয়ং ম্যান হতো না। এবং তোমরা জানো কেন জানি না, না জানলে বলে দিচ্ছি আমি, যা জানি বলছি, যে জঞ্জির যখন হয়েছিল তখন কিন্তু জঞ্জিরের অরিজিনাল চয়েস কিন্তু অমিতাভ বচ্চন ছিলেন না। এই স্ক্রিপ্ট সবার প্রথমে যাইছে দেবানন্দের কাছে। দেবানন্দ, ধর্মেন্দ্র, রাজেশ খান্না, যারা সেই সময় বড় স্টার ছিল, তাদের কাছে স্ক্রিপ্ট গেছিল, বাট তারা রিজেক্ট করেছে। কারণ কি? কারণ হচ্ছে যে সেই ছবির মধ্যে হিরোর মুখে কোনো গান ছিল না। এবার যদি তোমরা ভালো করে নোটিস করে দেখো, তোমরা দেখবে জঞ্জির হোক, শোলে, দিওয়ার, কালা পাত্থর, ত্রিশূল, সব একদম কমার্শিয়াল মেইনস্ট্রিম সিনেমা, কিন্তু দেখবে সেই ছবির মধ্যে কোথাও অমিতাভ বচ্চনের মুখে কোথাও কিন্তু কোনো গান ছিল না। কিন্তু কারণ কি? কারণ তারা যে চরিত্র লিখত অমিতাভ বচ্চনের জন্যে, সেই চরিত্রটা কখনোই কোনো গান ডিমান্ড করে না যে হিরো গাছাল থেকে হাসতে হাসতে বেরিয়ে এসে গান গাইছে, ডিমান্ড করতে এখন নেই। কারণ যদি দেখো দিওয়ারে আমরা কি দেখছি, অমিতাভ বচ্চন একজন শ্রমিক, ঠিক আছে, একজন লেবার। সে দেখছে যে তার যে মালিক, মানে এটা অ্যাকচুয়ালি এটা মেটাফর তো অ্যাকচুয়ালি যে সিস্টেমের প্রতিবাদ আর কি,
তাদের ডকের যে মালিক সে শ্রমিকদের অত্যাচার করছে, লেবারদের অত্যাচার করছে, সেখানে দাঁড়িয়ে হিরো গান করছে শ্রমিকদের নিয়ে, এটা কখনোই হয় না। তো যে কারণেই হচ্ছে এই অ্যাংরি ইয়ং ম্যান ইমেজটা এখান থেকে এসছে। এবং এই সেলিম খান জাভেদ আখতার মানে যখন তো ইন্টারভিউটা দেখবে আর কি, জিনিসটা দেখবে যখন তখন দেখবে যে ইন্টারভিউ জাভেদ আখতার কিন্তু রীতিমতো কিন্তু বেশ হেসে হেসে কথা বলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু অল্প বয়সে রীতিমতো কিন্তু ঝগড়ে মার করেছিল। কেন বলছি, অ্যাকচুয়ালি কী হতো সেই সময়, অমিতাভ বচ্চন যে চার্জ নেয় একটা সিনেমার জন্যে, সেমিনাসের কথা আমি বলছি, এরা কিন্তু তার থেকেও আরও বেশি চার্জ করতো এবং এরা ক্রেডিট চাইতো যে আমরা রাইটিং করেছি, আমাদের ক্রেডিট দিতে হবে, লোকে আমাদের নামে সিনেমা দেখবে। এই যে আজকে আমরা যখন শুনছি যে সেলিম খান জাভেদ আখতার রাইটিং করেছে, আমরা কিন্তু দেখি জানা কী করেছে দেখি, আমাদের কিন্তু একটা ইচ্ছা আগ্রহ জাগে কিন্তু। কারণ হচ্ছে এটাই, তারা নিজেদেরকে হিরো বলে মনে করত এবং যেহেতু তারা নিজেদের মধ্যে তারা যে সেরকম ছিল, মানে রীতিমতো ঝগড়ুটে মার করেছে এবং রীতিমতো তারা এই যে ক্রেডিট পাওয়ার জন্যে তারা কী করো, তারা পোস্টার খাতায় লিখে আসতে রিটেন বাই সেলিম খান জাভেদ আখতার, সেলিম জাভেদ লিখে আসতে তারা রিটেন বাই, ঠিক আছে? কারণ তাদের নিজেদের প্রতি সেই বিশ্বাস, সেই কনফিডেন্স ছিল এবং সেটা ছিল বলে তারা কিন্তু আজকে এই জায়গায় তারা পৌঁছাতে পেরেছে, ঠিক আছে? এবং তারা নিজেদেরকে হিরো বলে মনে করতে বলেই আজকে কিন্তু তারা অমিতাভ বচ্চনের জন্য তারা কিন্তু এইরকম চরিত্রটা কিন্তু লিখতে পেরেছে। এটা জঞ্জির হোক, দিওয়ার হোক, ত্রিশূল হোক, কালো পাথর হোক, তারা কিন্তু লিখতে পেরেছে কিন্তু, কারণ নিজেদেরকে সেরকম মনে করতো, তারা নিজেরা সেরকমই ওরকমই মার করেছিল, ঝগড়ে ছিল, তাদের মধ্যে ওরকম জোশ এনার্জি ছিল, সেখানে তারা ওরকম চরিত্র লিখতে পেরেছে। এটা হচ্ছে কারণ নিজের মধ্যে সে আগুন না থাকলে না কোনো সেটা সম্ভব নয়। এবং শুধু তাই নয়, এখানে বলছে তারা যে তাদের মানে ছবির মধ্যে মহিলাদের পোর্ট্রেয়াল, এটাও কিন্তু দেখবে শেখবার মতো। কেন বলছি, যদি তুমি ভালো করে দেখো সেখানে দেখবে যে জঞ্জির ছবিতে জয়া ভাদুরী কিন্তু তখন জয়া ভাদুরী, এখন তো জয়া বচ্চন আর কি, তো জয়া ভাদুরী উনি দেখবে ওনার যে ক্যারেক্টার ছিল, দেখবে সে কিন্তু খেলাটা দেখাতো, ঠিক আছে? সে কিন্তু কিছু একটা করতো, সে কিন্তু একদম ঘরে বসে ছিল না। কিন্তু শোলে যদি দেখো, শোলে দেখবে সেখানে কিন্তু হেমা মালিনী গ্রামেরই মেয়ে, সে কিন্তু গ্রামের মহিলা টাঙ্গাওয়ালা, সে টাঙ্গা চালায়, ঠিক আছে? কারণ তার বাড়িতে তার ঠাকুমা রয়েছে, তাকে দেখভাল করতে হয়। তো সেইগুলোর মধ্যে দিয়ে তারাও কিন্তু উইমেন্স এম্পাওয়ারমেন্ট তারা কিন্তু এস্টাবলিশ করতেন। তোমরা কালাপাত্র লিখে নাও যে একটা কয়লা খনি এলাকাতে সেখানে রাখিয়েছেন ডাক্তার হয়ে, শ্রমিকদের ডাক্তার হয়ে রাখিয়েছেন, কিন্তু লেডি ডাক্তার, নার্স নয়, ডাক্তার, লেডি ডাক্তার। আচ্ছা, তোমরা ত্রিশূল তুলে দেখে নাও, ত্রিশূলে দেখতে পাবে সেখানে কিন্তু হেমা মালিনী একজন একটা কর্পোরেট সেক্টরে চাকরি করে, যে কম্পিউটার ভালো জানে। এবং ত্রিশূল দেখার জায়গা থাকে যেখানে সঞ্জীব কুমার শশীকে জিজ্ঞেস করে যে কম্পিউটার লিখে, কারণ তখন কিন্তু অত লোকের সঙ্গে পরিচিত নয় কম্পিউটারের সঙ্গে, সেখানে দেখিয়েছিল কিন্তু। তো তাদের ছবির মধ্যে কিন্তু মহিলা ক্যারেক্টাররা, তার কথা কিন্তু জাস্ট একটা শোপিস, তারা কিন্তু প্রপার ক্যারেক্টার কিন্তু পেত, ঠিক আছে? তো সেইগুলো কিন্তু দেখিয়েছে কিন্তু। এবারে যেটা নিয়ে আমি সব থেকে ইন্টারেস্টেড হচ্ছে যে এদের জুটিটা কেন ভেঙে গেল। তো দেখো, সত্যি কথা বলতে সেটা তারা খুব একটা খোলসা করে বলেনি। জাভেদ আখতার কিছুটা বলেছেন, সেটা আমি বলবো না, খোলসা কিছুটা বলেনি আর কি। তবে আমার যেটা মনে হয়, যেটা আমার দেখো, ব্যাপার হচ্ছে আমি তো আর জানি তাদের মধ্যে এক্স্যাক্টলি কে ছিল, তারা অত খুলে তারা বলবো না, জাভেদ আখতার কিছুটা বলেছেন আর কি। আমার যেটা মনে হয় যে কোথাও গিয়ে যে সেলিম, দেখো সবারই তো একটা পিক টাইম থাকে, প্রাইম টাইম থাকে একটা, যখন তাদের হাত দিয়ে জঞ্জির, শোলে, আর দিওয়ার কিন্তু একই ইয়ারে ছিল 1975। তো জঞ্জির, দিওয়ার, শোলে, ত্রিশূল, কালাপাথর, এই ছবিগুলো বেরিয়েছে যখন তাদের প্রাইম টাইম ছিল। বাট দেখবে 80s সময় যখন তারা শান, শক্তি, ওনাদের লাস্ট ছিল মিস্টার ইন্ডিয়া। এবার মিস্টার ইন্ডিয়া ডেফিনেটলি এখনকার অনেক ছবির থেকে, বা আমি মনে করি মিস্টার ইন্ডিয়া যে কনসেপ্ট ছিল, অ্যাকচুয়ালি সুপার কনসেপ্ট না,
একটা সাধারণ মানুষের লড়াইয়ের গল্প আর কি। মিস্টার ইন্ডিয়া একটা জাস্ট মেটাফর আর কি, একটা রূপক বলা যেতে পারে আর কি। অ্যাকচুয়ালি ভিতরে যে অরুণ যে ক্যারেক্টারে যে অনিল কাপুর প্লে করেছিল, সে অ্যাকচুয়ালি লড়াইটা লড়াই মোগাম্বের এগেনস্টে আর কি, সিস্টেমের এগেনস্টে। তো মিস্টার ছিল হচ্ছে ওদের লাস্ট রাইটিং। এবার যদি ভালো করে যে এই শান হোক শক্তি হোক, সেই ছবিগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে আগের ছবিগুলো অর্থাৎ জঞ্জির, শোলে, দিওয়ার, সেগুলোর থেকে কিন্তু একটু নিচু স্ট্যান্ডার্ডের দিকে থাকবে। ওগুলো তুলনায় বলছি, স্ট্যান্ডার্ড ছবিগুলো কিন্তু খুবই ভালো ছবি, ঠিক আছে, মানে শান বেশ ভালো ছবি। অ্যাকচুয়ালি বলা যায় শান কিন্তু শোলেরই টেমপ্লেট, বাট সেটা অনেক বেশি আরবান সেন্ট্রিক, মানে সেটা গল্পটা শহরে বেস্ট। শোলে কোনো পুরো গ্রামে বেসলে, এটা হচ্ছে শহরে বেস্ট আর কি, এবং সেটা অনেক বেশি স্টাইলিশ ছিল আর কি, সেখানে ভিলেন বিদেশে থেকে ইন্সপায়ার আর কি। তো সেইগুলো ছিল, বাট কোথাও মনে হলো যে যেহেতু তারা নিজেরা বুঝতে পেরেছিল, এটা আমার অ্যাসাম্পশন থেকে আমার অনুমান, এটা যেহেতু তারা বুঝতে পেরেছিল যে আস্তে আস্তে তাদের মানে স্ট্যান্ডার্ডটা ফল, তাদের সময়টা শেষ হয়েছে, সেই কারণেই তারা আস্তে আস্তে করে আলাদা হয়ে যায়। এবং যদি তুমি ভালো করে দেখো, সেটা দেখবে যে অ্যাকচুয়ালিতে সোলো রাইটার হিসেবে তারা কিন্তু সোলো হিসেবে কাজ করেছে পরবর্তীতে, ঠিক আছে, আলাদা কাজ করেছে। তো দেখবে অ্যাকচুয়ালি সোলো রাইটার হিসেবে কিন্তু জাভেদ আখতার সেলিম খান থেকে অনেক বেশি কিন্তু ক্যাপেবল ছিল। কেন বলছি, তোমার দেখবে সেলিম খান কী কিছু রাইটিং করেছেন সোলো হিসাবে, একমাত্র ছিল নাম, যেটা সঞ্জয় দত্ত ছিল, চিঠ্ঠাই পাঙ্কজের গানটা ছিল, ওটা ছিল একমাত্র হচ্ছে ভালো ছবি। তার বাইরে বাদ দিয়ে সেলিম খান যা যা রাইটিং করেছেন সেগুলো কিন্তু কোনোটাই কিন্তু মানে ভালো ছবি কিন্তু ছিল না। মোস্ট অফলি মার্থ ছিল, আকেলের ছবিগুলো রাইটিং করেছেন আর কি, কিন্তু সেগুলো কিন্তু কোনো ভালো ছবি ছিল না। আকালের সিনেমা ছিল, যুগালাংশ ছিল, উর্মিলা ছিল সেখানে, সেটা রাইটিং করেছেন আর কি। তো সেগুলো কোনোটা ভালো ছবি কিন্তু ছিল না। অন্যদের সেলিম খানের হাত ধরে তিনি যে রাইটিং করেছিলেন, তিনি রাইটিং করেছিলেন বেতাব, তারপরে হচ্ছে ডাকাইত, সাগর, মশাল, ঠিক আছে, তারপরে হচ্ছে লক্ষ্য, ঠিক আছে, লক্ষ্য যেটা যে ফারহান ডিরেক্ট করেছিল আর কি, এগুলো রাইটিং তিনি কিন্তু নিজে করেছিলেন আর কি। তো এখানে বোঝা যায় যে জাভেদ আখতার কিন্তু অ্যাকচুয়ালিতে অনেক কিন্তু ক্যাপেবল ছিলেন সেলিম খানের থেকে সোলো হিসাবে আর কি। তো মানে বিভিন্ন কারণ থাকতে পারে, হয়তো ইগো থাকতে পারে, থাকতে পারে আর কি, এটা আমার অনুমান আর কি। এখন তো দেখো ব্যাপার হচ্ছে তারা অতটা খুলে মানে জাভেদ আখতার কিছুটা বলছিলেন, তাও সেলিম খান তো একেবারেই কিছু বলেননি আর কি। বলতে খুব মানে খুব অর্গানাইজ চেপে বলে গেলেন আর কি যে আমরা খুব সিভিলাইজেশন আলাদা হয়ে যাই, এরকম বলেছেন আর কি, কিন্তু কারণটাকে কিন্তু বলতে চান না, এটা আমি জানতে চেয়েছিলাম আর কি। যাই হোক, এটা আমার অনুমান বললাম আর কি। আর বলাই বাহুল্য যে ভীষণ ওয়েল রিসার্চড, ওয়েল ইনফরমেটিভ। আচ্ছা, একটা জিনিস বলি এখানে, সেটা হচ্ছে যে যেটা আমি জানতাম, সেটা হচ্ছে শোলেতে অমিতাভ বচ্চন আছে যে কয়েনটা, যেটা টস করতে হয় সবসময় হেড আসতো, এটা একটা আইডিয়াটা পেয়েছিলেন হচ্ছে গার্ডেন ইভিল বলে একটি ছবি আছে হলিউডের সিনেমা, সেই ছবি থেকে ওনারা এই আইডিয়াটা পেয়েছিলেন আর কি, ঠিক আছে, এটা আমি জানতাম না আর কি। এবং এখানে প্রচুর ইন্টারভিউস রয়েছে, যেমন এখানে আমরা ডেফিনেটলি সালমান খান থাকবে, সালমান খান রয়েছেন, ফারহান আখতার রয়েছে, আরবাজ খান রয়েছে, তারপরে হচ্ছে শাবানা আজমি রয়েছে, হেলেন রয়েছে, হানি ইরানি রয়েছে, তারপরে হচ্ছে রাজকুমারী অভিজাত যোশী, রাজকুমারী সব ছবি রাইটিং করেন আর কি, তিনি রয়েছেন আর কি, করণ জোহর রয়েছে, ইয়াশ চোপড়া রয়েছে, নিরুপায়ের পুরনো একটা ইন্টারভিউ রয়েছে, সেটা রয়েছে। নিরুপায় তো অমিতাভ বচ্চন মা বলে, হয়তো সবাই জানে, সেটা রয়েছে আর কি। আমির খান রয়েছে। আচ্ছা, রকিং স্টারের ইন্টারভিউ এখানে রয়েছে, একটা জায়গায় দুটো জায়গায় রয়েছে আর কি রকিং স্টারের। তার কারণ হচ্ছে যে এই যে কেজিএফ যে ছবিটা সেটা যদি দেখো টেমপ্লেটটা, সেটা কিন্তু মানে অমিতাভ বচ্চনের বিভিন্ন ছবির টেমপ্লেট থেকে কিন্তু নেওয়া অ্যাকচুয়ালি। কারণ রকি ভাই যে চরিত্রটা, সেটা কিন্তু হেভিলি ইন্সপায়ার্ড অমিতাভ বচ্চনের চরিত্র থেকে আর কি। কারণ অমিতাভ চরিত্র মানে 70s সময় অনেক করেছে, এবং এই যে রাইটিং প্যাটার্ন, রাইটিংটা যেটা, সেটা কিন্তু সেলিম জাভেদ থেকে ইন্সপায়ার। যে কারণে এটা কিন্তু তারা বলেছে, প্রশান্ত নীল বলেছে, ইয়াশও বলেছে আর কি, তারা বলেছে যে আমরা কিন্তু যে বানিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি অমিতাভ ছবির ক্যারেক্টার দেখে, সেলিম জাভেদের রাইটিং দেখে আমরা কিন্তু ইন্সপায়ার, ছবিটা কিন্তু আমরা বানিয়েছি আর কি। সেখানে রকিং স্টারকে এখানে রাখা হয়েছে আর কি। আর শাহরুখ খান রয়েছে তো ছোট্ট পোর্শন আর কি, জনের সময় পুরনো আর কি রয়েছে আর কি। তো সব মিলে যদি বলি তাহলে বলবো যে আমার কাছে এটা দারুণ লেগেছে, মানে পিওর গুজবাম্পস আর কি। মানে এই যে জঞ্জির, দিওয়ার, শোলে, ত্রিশূল, কালা পাথর, এই সমস্ত ছবি আমি যে মানে কতবার দেখেছি, মজবুর রয়েছে, আমি যে কতবার দেখেছি ছবিগুলো। মিস্টার ইন্ডিয়া আছে, পরবর্তী স্ট্যান্ডার্ড খুব ভালো ছবি, এগুলো স্ট্যান্ডার্ড নিচে হলে খুবই ভালো মিস্টার ইন্ডিয়া। তো শান আছে,
এই ছবিগুলো হাতিমের সাথে তার আগে সেগুলো রয়েছে, ইয়াদো কি বারাত রয়েছে। তো মানে বিষয়টা অমিতাভ ভাইয়ের ছবিগুলো আমি যে কতবার দেখেছি না সত্যি বলে বোঝাতে পারবো না আর কি। এবং এক একটা ডায়লগ সত্যি গায়ে কাটা দেয়। ওই যে মানে এখানে আচ্ছা, এখানে অনুভব চোপড়া রয়েছে আর কমল নাটা রয়েছে। অনুভব চোপড়া বলছে যে ওই যে জঞ্জের ডায়লগটা, যে জব তক बैठने खा जाए सड़क से करे पुलिस ने तुम्हारा बाप का घर नहीं, ওটা বলার সময় অনুভব চোপড়ার যে এক্সপ্রেশন বা তার যে অনুভূতি, ওটা মানে মানে বলা হচ্ছে না, ওটা মানে কন্ট্রোল করা মুশকিল আর কি। মানে এক একটা সিন যারা মানে যারা যে লিখেছেন এবার স্টেজ করেছেন আর কি, মানে সেইগুলো সত্যি গায়ে কাটা গুজবাম্প দেয়। এবং তারা নিজেরা সেরকমই ছিলেন বলেই তারা অমিতাভ বচ্চনের জন্য এরকম ক্যারেক্টার লিখতে চায়। এবং শুধু তাই নয়, তারা বলছে তারা কিন্তু ভিলেন ক্যারেক্টার তারা কিন্তু খুব পছন্দ করতো। তারা এটা বিলিভ করতো যে হিরোর থেকে ভিলেন যদি পাওয়ারফুল না হয় তাহলে মানে হিরোর যে চ্যালেঞ্জ সেটা কিন্তু এখন কিন্তু ফিল করা যায় না। তুমি যে শোলে যদি দেখো, শোলেতে দেখবে অ্যাকচুয়ালিতে কিন্তু গব্বর সিং হিরোর থেকে কিন্তু অনেক বেশি কিন্তু পাওয়ারফুল ছিল। অ্যাকচুয়ালি যদি ভালো করে দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি লিড হচ্ছে কিন্তু ঠাকুর সাহেব। এবার ঠাকুর সাহেব তার হাত নেই, ওনাদের গব্বর সিং সে একটা রুথলেস একটা ভিলেন। অ্যাকচুয়ালি অমিতাভ আর ধর্মেন্দ্র তারা হচ্ছে মানে সঞ্জীব কুমারের আন্ডারে রয়েছে আর কি, মানে তাদের সঞ্জীবকে তাদেরকে হায়ার করে নিয়ে এসছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু অমিতাভ ধর্মেন্দ্র কিন্তু সাপোর্টিং কাস্ট এখানে অ্যাকচুয়ালিতে, ঠিক আছে। তো যদি ভালো করে দেখো, এবং সেখানে অমিতাভ ধর্মেন্দ্র তারা কিন্তু তারা ফাইট করতে পারে, তারা সাহসী, তারা নির্ভীক, ঠিক আছে। কিন্তু যদি ভালো করে দেখো, ভিলেন কিন্তু অনেক বেশি স্ট্র্যাটেজিক, সে নানা রকম কিন্তু 2 নম্বরই বুদ্ধিও জানে, সে অনেক বেশি পাওয়ারফুল, সে বেশি ইনফ্লুয়েন্সিয়াল, ঠিক আছে। তো সেই কারণে কী হয়েছে, তারা কিন্তু রাইটিংগুলো করতে হয়েছিল যে তারা ভিলেনকেও কিন্তু ইকুয়ালি কিন্তু গুরুত্ব দিত। যে যারা বলছে ভিলেন বলছে যে হিরো তো ক্যারিজমা দেখে চলে যাবে, ঠিক আছে, কিন্তু ভিলেন যদি পাওয়ারফুল না হয় তাহলে হিরোর কিন্তু চ্যালেঞ্জ কিন্তু ওখানে আমরা কিন্তু ফিল করতে পারি না। তো এটা তারা কিন্তু রিলিভ করতে হয়, সেই জিনিসটা ছিল তাদের মধ্যে। তারা কিন্তু এইসব ছবি রাইটিং তারা করতে, তারা কিন্তু আজকে এই জায়গায় এসে তারা পৌঁছেছে আজকে আর কি। আজকে বিভিন্ন ফিল্ম স্কুলে এনাদের নিয়ে পড়ানো হয়, ঠিক আছে, এনাদের নিয়ে পড়ানো হয় সেলিম জাভেদ জুটিকে নিয়ে। কারণ হচ্ছে এটাই, এনাদের দিকে সত্যি বলতে অনেক কিছু শেখার আছে। নিজেদের প্রতি বিশ্বাস, নিজেদের প্রতি এই যে কনফিডেন্স, এই যে নিজের মধ্যে আগুন, এটা থেকে সত্যি শেখার আছে আর কি। তো যাই হোক, তো এই ছিল আমার মানে আলোচনার প্রতিক্রিয়া এই ডকু সিরিজটাকে নিয়ে। মানে এনাদের বলতে গেলে সত্যি বলে বলার শেষ নেই আর কি, একদম বলতে থাকলে বলতেই হয় আর কি। যাই হোক, তো যারা এই কাজটা দেখোনি ডেফিনেটলি দেখে ভালো কাজটা। তবে হ্যাঁ, একটা কথা বললাম যে সেলিম জাভেদ বা ওনাদের ফিল্মবর্গের সম্বন্ধে তোমাদের কিন্তু ওয়াকিবহাল থাকতে হবে, তাহলেই তোমাদের দেখে এই মজা, এই গুজবাম্পটা আসবে। নাহলে কিন্তু তোমাদের কিন্তু অতটা কিন্তু মজা কিন্তু আসবে না। হয়তো তোমরা অনেক কিছু জানতে হবে, অনেক ইনফ্লুয়েন্স হবে, কিন্তু তোমাদের কিন্তু সেই মজাটা কিন্তু দেবে না আর কি, ঠিক আছে, এটা বলে রাখলাম। তো যারা দেখোনি দেখে ফেলো, এবং তারপর দেখে এসে জানাও কমেন্ট করে তোমাদের কাজটা কীরকম লাগলো। আর যারা দেখেছে এই ডকু সিরিজটা, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশানে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও ভিডিও, এরকম রিভিউ, এরকম আলোচনা ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে যুক্ত চাইলে আমার ফেসবুক দেখে নিজের সেখানে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি, তবে যাওয়ার আগে আরও একবার সবাইকে মনে করিয়ে দিয়ে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আরজে কাণ্ড নিয়ে যে প্রোটেস্ট হচ্ছে তাকে আমি কুর্নিশ জানাচ্ছি। তো যতক্ষণ দোষীরা কড়া এবং দৃষ্টান্ত শাস্তি পাচ্ছে ততক্ষণ অবধি প্রোটেস্ট আমাদের করে যেতেই হবে। এই বলে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।